নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আমরা যে বিষয়টা গত কয়েকদিন ধরে ট্র্যাক করছি সেইটা নিয়ে আলোচনা করব। যে 20 জন কোট আনকোট গাদ্দার বেঈমান সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি নয়, তাদেরকে যারা ভোট দিয়েছিলেন তার বিরুদ্ধাচরণ করে বিজেপিকে সমর্থন করার উদ্দেশ্যে এনসিপিআই বলে একটি দলে গেলেন। হাওড়ার হাটগাছার অজ্ঞাত কুলশীল একটি দল। সেই 20 জন বিদ্রোহী সাংসদের কি করুণ অবস্থা দাঁড়িয়েছে, যা মেইনস্ট্রিম মিডিয়ায় আসছে না, তা নিয়ে আমরা অতীতের কয়েকটা এপিসোডে আলোচনা করেছি, আজকেও আসবো। প্র্যাকটিক্যালি তাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে আজকে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন শতাব্দী পালাচ্ছেন, কাকলি তার কর্মী সভা স্থগিত রাখছেন। কেন এমন পরিস্থিতি হলো? কেন ওই আবু তাহের এবং খলিলুর রহমানকে শুভেন্দু অধিকারীর সাথে নবান্নে গিয়ে দেখা করেও গতকাল বলতে হলো আমরা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছি? কেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই যাদেরকে ব্রেকফাস্টে ডেকেছিলেন তার মধ্যে উপস্থিত ছিলেন 18 জন মতো সাংসদ, ওই বেঈমান বা গাদ্দার, যেটা কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি বা মহুয়া মৈত্ররা বলছেন, তাদের হাতে যে একটা কার্ড ধরিয়ে দিলেন, সেই রিপোর্ট কার্ডে লিখতে হবে যে তারা সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয় ছিলেন 3 মাস বা আগামী দিন কি করতে চান, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে, যেটা এখন এক্স হ্যান্ডেল বলে, এবং সেটা করতে গিয়ে তারা কিভাবে ছড়াচ্ছেন, এবং এখনো তাদের একটা দ্বিচারিতা অর্থাৎ দুনৌকায় পা দিয়ে চলার প্রবল প্রচেষ্টা চলছে। এই ব্যাপারে মেইনস্ট্রিম মিডিয়া সঠিক খবর আপনাদের সামনে তুলে ধরছে না। সেটা আমি তুলে ধরছি বলেই সম্ভবত আপনারা এই খবরগুলো এত বেশি পছন্দ করছেন, এত ভিউ হচ্ছে। এবার বলি, আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিওটি আপলোড হলে আপনাদের কাছে আসে। আর যদি সম্ভব হয় তাহলে মেম্বারশিপ নেবেন, তাহলে আমার পক্ষে চ্যানেলটি চালানোর সুবিধে হয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই আমি একটা ভিডিও দেখাতে চাই, যে ভিডিওতে শতাব্দী রায় এয়ারপোর্টে নামার পরে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন, তার মুখ চোখের অবস্থা এবং উত্তর দেওয়ার পরিস্থিতিটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি শতাব্দী পালাচ্ছেন। একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে 20 জন আপনারা এনসিপিআইতে গেছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং এই 20টি সিটে উপনির্বাচন হবে, আপনারা গোহারা হারবেন কারণ আপনাদের সঙ্গে 20টি লোকও নেই। ওনাকে স্যালুট, সময় প্রমাণ দেবে। আচ্ছা, ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আপনারা যাচ্ছেন, দেব উপস্থিত থাকছে না। গতকাল তাকেও জিজ্ঞাসা করা হয়েছে, শুটিং লাদাখে গেছে, শুটিং করছে। কালকে কলকাতায় ফিরে এসেছেন দেব। কালকে ফিরেছে, তাহলে আমাদের ও তো লাস্ট মোমেন্টে আমাদের সব শিডিউল হচ্ছে না, ও তো এত সবসময় ও তো শুটিং, তারপরে কি শোটো করছে, ওটা সম্ভব। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটা অভিযোগও করেছেন যে এই আবু তাহের, খলিলুর রহমান এরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, কংগ্রেসকে বলছে যে আমাদের নিয়ে নাও, মানে ওনারা কংগ্রেসে যেতে চাইছে। এরা যা যেটাই বলছেন সব মানে প্রমাণ ছাড়া কথা বলছে। আপনারা ভিডিওটি দেখলেন, কাকলি ঘোষ দস্তিদারের অবস্থা তো আরো খারাপ। তিনি শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্ট করলেন, কুকিজ, মিষ্টি, পায়েস ইত্যাদি নানা কিছু খাওয়া দাওয়া করলেন, করে শনিবার দিন তার ফেসবুকে অদ্ভুতভাবে একটা পোস্ট করলেন সন্ধেবেলা, যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং লোকজন তার পোস্ট পড়ার পরে অসম্ভব গালিগালাজ করছে। তাকে কি করছে গতকাল একটি পোস্টে বলেছিলাম, আর নতুন করে তুলে ধরতে চাই না। তিনি প্রথমে বললেন যে মানুষ চিনতে এত ভুল করলাম, একটাই তো জীবন, শেষ হয়ে গেল। এরপর যখন হইচই হয়, কোন মানুষ, কাকে চিনতে ভুল করলেন? সুদীপ ব্যানার্জিকে চিনতে ভুল করলেন? শতাব্দী রায়কে চিনতে ভুল করলেন? না
আপনি সঙ্গে যাদেরকে নিয়ে চলছিলেন তাদেরকে চিনতে ভুল করলেন। সেই প্রশ্ন যখন উঠতে শুরু করলো তখন হঠাৎ করেই তিনি সঙ্গে আর দুটো শব্দ জুড়ে দিলেন। আগে 40 বছর ধরে মানুষ চিনতে ভুল করলাম, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। গেছিল বলে কোনো শব্দ হয় না, গিয়েছিল। যাই হোক, 40 বছর ধরে কাকলি ঘোষ দস্তিদার কাকে চেনেন? তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদারকে চেনেন। আর কাকে চেনেন? প্রায় 40 বছর ধরে তিনি চিনতেন গুরুদাস দাশগুপ্তকে, তার মামাকে, তিনি প্রয়াত হয়েছেন। আর চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমিও কাকলি ঘোষ দস্তিদারকে প্রায় 40 বছর ধরেই চিনি। তিনি এত আলটপকা এইরকম একটা কথা হঠাৎ ফেসবুকে বলবেন, যে ফেসবুক প্রোফাইলে এখনো পর্যন্ত পিন্ড করে, অর্থাৎ সবার আগে দেখা যাচ্ছে যে পার্লামেন্টে অমিত শাহ মোদীকে ধুয়ে দিয়ে তার বক্তব্য। তাহলে বারবার যখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদের বর্তমান অবস্থা নিয়ে বলুন, তখন এরা তাদের পুরনো অবস্থানটাকে অদ্ভুতভাবে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন। কেন ধরতে চাইছেন? তার কারণ এরা ভাবতে শুরু করেছেন, ভয় পাচ্ছেন, রাতে ঘুমোতে পারছেন না, যে এখনো প্রায় 3.5 বছর বাকি, কিন্তু উদ্ধব ঠাকরের যে মামলা করেছেন সিন্ডেদের দলে ভাঙানোর, অর্থাৎ উদ্ধব ঠাকরে বনাম সিন্ডের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে দলত্যাগ আইনে, যার কপিল সিব্বাল যার হয়ে সওয়াল করছেন, সেই মামলার প্রেক্ষাপটে এদের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। কারণ এই 20 জনেরই সাংসদ পদ খারিজ করার চিঠি ওম বিড়লার কাছে জমা পড়ে রয়েছে, মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জি সই করা চিঠি। শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে সায়নী ঘোষ, ইন্টারেস্টিং কথা, তার সাথে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ঘনিষ্ঠতা এবং তিনি গান করছেন, তিনি সেটাকে পিন করে রেখেছেন। আমাদের জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখার অনুরোধ করব, যে সায়নীর মিলিয়নস অফ ফলোয়ার। তাহলে কি বুঝতে পারলেন? সায়নীও অদ্ভুতভাবে দু নৌকায় পা দিয়ে রেখেছেন। আবু তাহের আর খালিলুর, তারা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন কি বিষয়? না মাইক খুলে নেওয়া হচ্ছে মসজিদ থেকে, আজান কি করে চলবে। আর কি ব্যাপারে? না মুর্শিদাবাদ জেলার বহু লোকের নাম এসআইআরে বাদ গেছে, অ্যাডজুডিকেশন ঠিক মতো হচ্ছে না। সেই প্রসঙ্গগুলো তো তৃণমূল নিজেও বলছে, সেই প্রসঙ্গগুলো কংগ্রেস অলরেডি মামলা করেছে প্রসেনজিৎ বসু, সেগুলো আলোচনা হচ্ছে, সাধারণ মানুষের ডোমেনে আছে। লেফট দল, বামপন্থীরা তাই নিয়ে রীতিমতো আদালত করছেন, আইনগত করছেন। তাহলে খলিলুররা কেন গেলেন? অর্থাৎ যদি মুসলিমদের কথা বললে তারা ওই মুর্শিদাবাদ জেলায় ফেরত পেতে পারেন। উল্টো দিক থেকে এই আবু তাহের এখনো পর্যন্ত তার ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় 4 মের পরাজয়ের পর যে মিটিং ডেকেছিলেন তার বাড়িতে, যেখানে অভিষেক ব্যানার্জি বক্তা, সেই ছবি কিন্তু তিনি ধরে রেখেছেন। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার বলুন, আবু তাহের বলুন, আর সায়নী ঘোষই বলুন, এরা সবাই কিন্তু একটা অদ্ভুত অবস্থানের মধ্যে রয়েছেন। বলছেন নিজেদের এনসিপিআই, কিন্তু তার কোনো অবস্থান নেই। এবং সবচেয়ে বড় কথা, খলিলুর এবং আবু তাহের পরে প্রেস কনফারেন্স করে রীতিমতো নবান্নেতে বলেছিলেন যে তারা এখনো তৃণমূলেই আছেন, সংসদে এনসিপিআই বলে কোনো দলকে মর্যাদাই দেওয়া হয়নি। তাহলে এত যে শুনছি এনসিপিআই ন্যাশনালি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, সেটা কি দাঁড়ালো? আমার কাছে তার কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে আছে জানি না। আমার কাছে যে খবরটা আছে, এই 20 জনের মধ্যে প্রথম আবু তাহের, খলিলুর, ইউসুফ পাঠান, 3 জন মুসলিম বাদ দিয়ে তারা তো বিজেপিতে যাবেন না, এনডিএতে যাবেন না, কমে গেল 17। দরকার অ্যাকচুয়ালি 19 জন। আমি গতকাল কনফার্ম করেছি তাদের এমপিদের সাথে কথা বলে যে কতজন নিড। 28 জনের মধ্যে 2/3 হতে গেলে 19 জনের দরকার, সংখ্যা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে আরো 4 জন এমপি
তার মধ্যে একজন প্রসূন ব্যানার্জি আছেন, এটা জেনে রাখুন। আপ্রাণ চেষ্টা করছেন একটা অ্যাডজাস্টমেন্ট করতে অভিষেক ব্যানার্জির কাছে। 5-6 জন এমপি অভিষেক ব্যানার্জির যাদেরকে টিকিট দিয়েছিলেন, উত্তর 24 পরগনা একজন আছেন নাটকে এমপি, দক্ষিণ 24 পরগনা একজন আছেন, তিনি প্রধানমন্ত্রী এতেই গেছিলেন, নাটকেও গেছিলেন, পার্থভূমিকেও গেছিলেন। তারা সবাই তলে তলে যোগাযোগ রেখে বলছেন যে আমাদেরকে ফিরিয়ে নিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই সময় দুভাগ হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ তারা কিছুতেই মহুয়া মৈত্র এই গাদ্দারদের ফেরাতে রাজি নন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইছেন এদের এমপিশিপ বাতিল হয়ে যাক, দরকারে ভোট হবে, তাতে 1, 2, 3 যা সিট জেতা তৃণমূল জিতবে না জিতবে, কিন্তু এদের কেরিয়ার শেষ হয়ে যাক। উল্টো দিক থেকে অভিষেক ব্যানার্জি একটা ভাবনার মধ্যে আছেন যে সংখ্যাটা যদি কমে যায় আইনগতভাবে, তাহলে ওম বিড়লা কখনোই এদের আলাদা দলের মর্যাদা দিতে পারবে না, অটোমেটিক এদের মেম্বারশিপ বাতিল হবে। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারদের রাতের ঘুম ছুটে গেছেন, যে কারণে কাকলি ঘোষ দস্তিদার প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে, হোম মিনিস্টারের কাছে গিয়ে এত আবদার করেছিলেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যে আমাকে কর্মী সভা করতে দেওয়া হোক উইথ প্রোটেকশন অফ বিজেপি, যেখানে বিজেপির এমএলএরা আসবে, পুলিশ প্রোটেকশন থাকবে। কাকলি সেই কর্মী সভা করতে পারেননি, তার বাড়িতেও কর্মীদের নিয়ে মিটিং করতে পারছেন না। এই রকম একটা পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি আরো ঘোরালো হয়ে দাঁড়িয়েছে যে উত্তর 24 পরগনা হালি শহরের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর জেনি কেউটে, তার স্বামী বিরজু কেউটে, তিনি পুলিশ মানে কাস্টাডিতে হালি শহরে, তার মৃত্যু হয়েছে। মৃত্যু কবে হলো? একেবারে স্পষ্ট, শনিবার ভোর রাতে। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল একটি অন্য মামলায়, এফআইআর নেমডও ছিল না, এবং তারপরে পুলিশ তাকে মানে জেনি যা বলছেন, যা ভিডিওতে দেখা গেছে, যে তিনি বলছেন আমি রাত্রেবেলা তাকে জামা কাপড় দিয়ে আসি, তারপরে পুলিশ এমন মানে কান ফেটে রক্ত বেরোয় এবং সারা দেহে আঘাতের চিহ্ন। আমি আমার ফেসবুকে তার ভিডিও পোস্টও করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং তারপরে তার মৃত্যু হয়েছে, এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে উত্তর 24 পরগনায় যারা আছেন তারা অসম্ভব অসন্তুষ্ট। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঠিক দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যা হয়েছিল এই রকম একটা ভয়ঙ্কর ক্ষোভের আঁচ কিন্তু আগামী কালের মধ্যে আছড়ে পড়তে চলেছে। এই অবস্থায় কাকলি ঘোষ দস্তিদার বুঝতে পারছেন যে তিনি খুব খারাপ অবস্থায় আছেন। আসলে যেটা হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব শতাব্দী রায়রা মানতে নারাজ, এবং শতাব্দী রায়রা মানতে নারাজ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কাকলির যে কথাবার্তা হয়েছিল তাতে শতাব্দী রায়দের তিনি মানিয়ে নেবেন বলেছিলেন, কিন্তু সেটা হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও শতাব্দী 40 বছর ধরে চেনেন, বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন সব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার হয়নি। এবং না হওয়ার ফলে তার যে পলিটিক্যাল হারিকেরির জন্য এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে তিনি বুঝতেই পারছেন না কি করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ অবস্থা। বিজেপি ভেবেছিল, বিশেষ করে অমিত শাহ ভেবেছিলেন যে এইবার ডিলিমিটেশন বিল পাশ করিয়ে নেওয়া যাবে, এই 20 জন সাংসদ তাদের ভোট দেবেন, যে কারণে রাজ্যসভায় আমরা দেখলাম 3 জনকে পদত্যাগ করিয়ে তৃণমূলের বিজেপির এমপি করে নিয়ে যাওয়া হলো। কিন্তু ডিএমকে বেঁকে বসেছে। ডিএমকে টোটাল 22 জন লোকসভায়, 8 জন রাজ্যসভায়, 30 জন আছেন। স্ট্যালিন পরিষ্কার এমন সব শর্ত দিয়েছেন তাতেই ডিলিমিটেশন হবে না। উল্টো দিক থেকে বর্তমানের যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি, তিনি অল পার্টি মিটিংয়ে একটা প্রস্তাব পাশ করিয়ে নিয়েছেন, যদিও ডিএমকে তাদের ছিল না, যে তাতে তামিলনাড়ু কোনোভাবেই এই ডিলিমিটেশন মানছে না। আর মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল বা দালাল মিডিয়া বা গদি মিডিয়া যাই বলুন, তারা একজন শিরোমণি আকালি দলের একজন এমপি আছেন, তার সাথে মোদির বা অমিত শাহর কথা হয়েছে, তারা বলেছে এনডিএতে ফিরবো, তাকে কেন্দ্র করে ঢোল পেটাচ্ছেন যে সংখ্যা বাড়ছে। আরে সংখ্যা তো কিছুই, 30 জনের সংখ্যায় জোগাড় হচ্ছে না, আর একজনকে নিয়ে কি করবে? ফলে কাকলি ঘোষ দস্তিদাররা পরিষ্কার বুঝতে পারছেন তাদের আমও যেতে পারে, ছালাও যেতে পারে। এই অবস্থায় শতাব্দী রায় পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, দেব শুটিং এর নামে পালিয়ে বেড়াচ্ছেন, আর একেবারে ওই নাটুকে
যিনি এমপি আপনারা জানেন পার্থ ভৌমিক, তার নামে গদ্দার গদ্দার পোস্টারও পড়েছে, তিনি বলছেন কয়েক মাস দেখুন, আরো 3-4 জন এমপি রয়েছে। এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই 20 জনের দলে। তারা এক থাকবেন না দুদিন বাদে ভেঙে যাবেন, এখনো কিন্তু কালীঘাট গোটা ব্যাপারটাকে সাংঘাতিকভাবে নিচ্ছেন। তারা বলছেন আমাদের দরজা বন্ধ, আমরা ডিসকোয়ালিফিকেশনের জন্য চিঠি দিয়েছি, যে চিঠি ড্রাফট করেছেন কপিল সিব্বল, মানেকা গুরুস্বামী, তার অভিষেক মনু সিংভি মিলে, এবং সেই ড্রাফট অনুযায়ী ওম বিড়লাকে এই 20 জনের সাংসদ পদ বাতিল করতে হবে। ফলে ওই যে কয়েকজন ইউটিউবার, অসাংবাদিক ইউটিউবার যারা বলছেন আজ মিশে যাবে বিজেপিতে, কাল মিশে যাবে বিজেপিতে, এই প্রক্রিয়া কিন্তু এত সহজসাধ্য নয়। যে কারণে কাকলির এখন মনস্তাপ হচ্ছে, এবং এরা কেউ তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান, তৃণমূলের গুণগান সরাচ্ছেন না। ইনস্পাইট অফ দ্যাট নরেন্দ্র মোদী তাদের রিপোর্ট কার্ড দিয়েছেন এবং বলেছেন যে আপনারা সোশ্যাল মিডিয়ায় কিভাবে এনডিএর কথা তুলে ধরছেন, কিভাবে মোদী জয় জয়কার তুলে ধরছেন সেটা বলুন। তাদের সেই অবস্থা নেই। আর এইখানে কলকাতায় আরো ভয়ঙ্কর অবস্থা। আপনারা সেভাবে আমারও চোখে পড়লেও ওভারলুক করেছি, একেবারে তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস, আখরুজ্জামান, সুভাশিস, বিপ্লব মিত্র সহ 11 জনকে। অর্থাৎ প্রথমে ঋতব্রত, সন্দীপন সাহা, তার সাথে ববি, জাভেদ, আখরুজ্জামান, বিপ্লব মিত্ররাও রয়েছেন। তারাও আর কেউ তৃণমূলের এমএলএ নন। এইবার যখন তাদের তাড়িয়েই দেওয়া হলো, তৃণমূলের এমএলএ নন, তখন তাদের পক্ষে আলাদা করে তৃণমূলের দলের সিম্বল চাওয়াটা, ওই মামলা যেটায় জয়মাল্য বাগচি আর চিফ জাস্টিস সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে হচ্ছে, সেই মামলা মতো এদেরও কিন্তু বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার কথা। আমি জানি না কেন মেইনস্ট্রিম মিডিয়া আসেনি। ফলে ববি হাকিমকে তো এখন ওই তোষামত করতেই হবে শুভেন্দু অধিকারীকে, অরূপ রায়কে তোষামত করতেই হবে শুভেন্দু অধিকারীকে। আপনার জাভেদ খান, যার 90টার ওপর বাড়ি ভেঙে দেওয়ার কথা ছিল, 3 মাস তো হতে চললো, তাকে তোষামত করতেই হবে। ববির নাকি এত কিছু সম্পত্তি, বেআইনি বাড়ি, কালীচরণ তো কতদিন হয়ে গেল, মাসখানেক তো হয়ে গেল, কালীচরণকে ধরা হয়েছে, তারাতলার বাড়ি ভেঙে পড়েছে, সেই বাড়ির যা যা হবার হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছুই তো দেখা গেল না, কিছুই তো হচ্ছে না। ববি হাকিম তাদেরকে আলটিমেটলি রক্ষা করতে পারবেন কিনা তারও ঠিক নেই। এইরকম যখন একটা পরিস্থিতি, তখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে সত্যি সত্যি এদের একটা অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়েছে। যে কারণে মেইনস্ট্রিম মিডিয়া বারবার বলছিল যে ববি হাকিমকে আপনার পিএসসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হবে। কেন করা গেল না? কেন কানাইয়ালাল আগরওয়ালকে করা হলো কারণ বিরোধী দল থেকেই পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে হয়। আনঅ্যাটাচ কাউকে ওইভাবে করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। মানস ভূঁইয়াকেও যখন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তখনও পর্যন্ত কিন্তু কংগ্রেসের পরিষদীয় দলেই ছিলেন। ববি হাকিম তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের কেউ না, অরূপ রায় কেউ না, জাভেদ খান কেউ না, বিপ্লব মিত্র কেউ না। এরপরে তো অরূপ বিশ্বাস বা অন্যান্যরা যা গেছেন। যে কারণে কুণাল ঘোষ বলেছেন যে পুলিশ প্রোটেকশন তুলে নেওয়া হোক, আমি 54-55 জনকে প্যারেড করে দেওয়া হলো। অর্থাৎ ববি হাকিমরা এই মুহূর্তে তাদের কোনো দল নেই। এই মুহূর্তে ওই কোট আনকোট গাদ্দার, বেঈমান ববি, অরূপ রায় বা বিপ্লব মিত্র, তাদের কোনো দল নেই। যে কারণে কানাইয়ালাল আগরওয়াল, যার সাথে আরএসএস এরও একটা সম্পর্ক আছে, দীর্ঘদিনের তিনি রায়গঞ্জের থেকে যেতেন এবং আরএসএস এর সাথে তার সম্পর্ক থাকেন, একসময় কিছুটা বিজেপির সাথেও তিনি চলে গেছিলেন, তাকে করতে হয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
যে এই রকম একটা ফলস বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু চেষ্টা করছেন। গতকাল দেখা গেল কি 22শে শ্রাবণে অনুষ্ঠানে ঋতব্রত হুমড়ি খেয়ে গিয়ে ববির পাশে চেয়ারে বসতে চলেছেন, শুভেন্দুর চেয়ারে বসতে চলেছেন যেটা গেরুয়ার, এবং শুভেন্দু এরকম করে সেই এক ফুট একটা চেয়ার তাকে বাদ দিয়ে বসতে বললেন। অর্থাৎ শুভেন্দুও বুঝতে পারছেন, তাহলে দুজনরাই বুঝতে পারছেন যে এই ঋতব্রত, যিনি ইলেকশনের আগে থেকে তৃণমূলের ঘরের খবর বিজেপিকে পাচার করতেন এজেন্ট ছিলেন, এবং এই কাকলি ঘোষ দস্তিদার, যিনি আগে থেকে তৃণমূলের ঘরের খবর পাচার করতেন বলে অভিযোগ, তাদের ব্যক্তিগত যে অবস্থান, তারা যে আদৌ বিধায়কদের কাছে বিশ্বাসযোগ্য নয়, এটা খুব স্পষ্ট হয়ে গেছে বিজেপির নেতৃত্বের কাছে। এখন বিজেপি নেতৃত্ব এই কতগুলো গাদ্দার বেঈমানকে নিয়ে কি করবেন আমি জানি না, তবে এটা খুব স্পষ্ট যে কাকলি ঘোষ দস্তিদার তিনি কর্মী সভা করতে পারছেন না, শতাব্দী রায়, সায়নী ঘোষরা পালিয়ে বেড়াচ্ছেন, আর ববি, অরূপ রায়, জাভেদ খান তারা তো আর কোনো দলেই নেই, আনঅ্যাটাচড মেম্বার হিসেবে বিলং করছেন অ্যাসেম্বলিতে। আমি ভেতরকার খবর আপনাদের জানিয়ে দিলাম। এদেরও সম্ভবত যদি ওই মামলার রায় বেরোয়, তাহলে বিধায়ক পদ থাকবে কি থাকবে না বাকিদের, সে নিয়ে আপনারা পরবর্তী আলোচনায় আসব। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।